আমরা এখন এই যে 46তম বিশেষ বিশেষ যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে সেটার গণিত অংশের সমাধান দেখব। তো আমরা প্রথমে এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নে কি বলা আছে যে x + 1/x = 2 হলে এত এর মান কত। তাহলে আসুন একটু দেখি। খুবই সহজ সিম্পল একটা অঙ্ক, একটু খেয়াল করেন। তাহলে প্রথমে আমরা এটা দেখবো যে কার মান চেয়েছে x⁴ + 1/x⁴ এটা সমান কত। তাহলে এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতেই পারি যে x² উপরে হোল স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে 1/x² তার উপরে কত হোল স্কয়ার। তাহলে এই পুরাটাকে a চিন্তা করবেন আর এই পুরাটাকে b চিন্তা করবেন। তাহলে a² + b² এর পরিবর্তে কি লিখতে পারি a + b হোল স্কয়ার। a² + b² মানে কত। তাহলে a + b হোল স্কয়ার, a² + b² মানে a + b হোল স্কয়ার - 2ab 2ab। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এইটা কাটাকাটি চলে যাবে, খুবই ভালো জিনিস। তো এইটাকে আবার ওই সূত্রে বসাবো স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আবার সূত্রে বসাবো মানে এই ভিতরের অংশের জন্য। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত, a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে এর পুরোটার উপর স্কয়ার ছিল, তাহলে স্কয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখেন কি করি। তাহলে x প্লাস 1/x এটার মান কিন্তু 10, x প্লাস 1/x মানে কত 2। তাহলে এখান থেকে লিখবো যে 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, x x কাটাকাটি চলে যাবে, এদের পুরোটার উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে এখান থেকে কত আসবে 2 দুগুণে কত 4 মাইনাস 2, সেটার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে 4 মাইনাস 2 মানে কত 2, সেইটার উপর আবার হোল স্কয়ার তার মানে কত 4 মাইনাস 2 তার মানে কত 2। তাহলে এইটার মান হবে কত x⁴ প্লাস 1/x⁴, এর মান হচ্ছে 2। এই যে অপশন গ নাম্বারটা হবে আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেওয়া ছিল, এটা আপনি মনে রাখবেন যে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। তাহলে প্রত্যেকটা সেট নিজের উপসেট, আমরা জানি যে প্রত্যেকটা সেট নিজের উপসেট, এবং এখানে যে ফাঁকা সেটটা শুধুমাত্র ফাঁকা সেট কিন্তু সেটাই যে কোনো সেটের উপসেট। এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে যে ফাঁকা সেটটা আছে শুধুমাত্র সেই ফাঁকা সেটটাই যে কোনো সেটের উপসেট, এটা আপনারা মনে রাখবেন আর কি। এখন আমরা এই যে এই প্রশ্নের সমাধান দেখবো। এখানে বলা আছে একটি গাছের পাদদেশ থেকে এত মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এত হলে গাছটির উচ্চতা কত মিটার। আচ্ছা, এইটা বোঝার আগে আমরা কি শীর্ষবিন্দুর উন্নতি কোণ আর শীর্ষবিন্দুর অবনতি কোণ জিনিসটা কি এইটাকে বুঝে নেই, তারপরে আর কি। তো ধরুন এইটা হচ্ছে ভূমি, আমি কি বললাম এইটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির উপরে এইটা হচ্ছে একটা বিন্দু, এইটা হচ্ছে একটা বিন্দু আমি ধরে নিলাম। তাহলে ভূমি যদি এইটা হয় তাহলে ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে তার উন্নতি কোণ বা শীর্ষের উন্নতি কোণ। শীর্ষের উন্নতি কোণ কি, ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ। তাহলে ধরে নিলাম এই যে এই বিন্দুর জন্য এই ভূমিতে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সেই উন্নতি কোণ। অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে এই বিন্দুর জন্য এইটা যদি ভূমি হয় তাহলে এই বিন্দুর জন্য ভূমিতে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে এইটা হচ্ছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ। আর যদি অবনতি কোণ আসে তাহলে শীর্ষবিন্দুর নিচের বিন্দুর জন্য ভূমির নিচের বিন্দুর জন্য ভূমিতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে অবনতি কোণ, এটা অবনতি কোণ। আবার এই পাশে যদি কোণ উৎপন্ন করে তাহলে সেটা হচ্ছে অবনতি কোণ। আমি বিষয়টা বোঝাতে পারছি আশা করি। তাহলে এখন দেখেন একটি গাছের পাদদেশ হতে এত মিটার দূরে, তাহলে আমি ফার্স্টে ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই গাছ, এটা কি এটা হচ্ছে আমার সেই গাছ, এটা হচ্ছে আমার সেই গাছ, হ্যাঁ ধরে নিলাম আর কি। তাহলে এই গাছের এটা হচ্ছে পাদদেশ, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদদেশ। তাহলে পাদদেশ হতে এত মিটার দূরে, তাহলে পাদদেশ হতে এত মিটার দূরে, তাহলে এই দূরত্বটুকু কত ধরে নিলাম ভাই, এই দূরত্বটুকু হচ্ছে 26√3। এই দূরত্বটুকু পাদদেশ হতে এত মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তাহলে এই স্থানটা ধরে নিলাম, এই স্থানে কি গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তাহলে এই যে এইটা কিন্তু আমাদের ভূমি বা সারফেস, এটা হচ্ছে আমাদের ভূমি বা সারফেস, আর এটা হচ্ছে আমাদের গাছ। এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, তাহলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কোথায় হবে। আমি কি বলছিলাম যে ভূমি থেকে ভূমি থেকে উপরে যে কোনো বিন্দুর জন্য ভূমিতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে ওই বিন্দুর উন্নতি কোণ, তাহলে কি শীর্ষের উন্নতি কোণ। তাহলে এইটা ছেড়ে ভূমির উপরের বিন্দু, এইটা হচ্ছে ভূমি, তাহলে এইটা হচ্ছে ভূমির উপরের বিন্দু, তাহলে ভূমির উপরের বিন্দুর জন্য এইখানে যে কোণটা উৎপন্ন হবে এইটাই কিন্তু তার উন্নতি কোণ, মানে হচ্ছে 30°। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে কি ভাই ভূমি। এখন ভূমির উপরে একটা বিন্দু আছে আর ধর নিচে আরেকটা বিন্দু আছে, তাহলে ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে কি শীর্ষবিন্দুর উন্নতি কোণ। কি বললাম, ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে যে কোণটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ, আর নিচের বিন্দুর জন্য যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অবনতি কোণ। এখন উন্নতি কোণ এইটাও হইতে পারে ভূমির উপরের বিন্দুর জন্য, আবার এইটাও কিন্তু হইতে পারে, এইটাও উন্নতি কোণ এইটাও উন্নতি কোণ, কারণ এটা ভূমির উপরের বিন্দুর জন্য ভূমিতে সৃষ্টি একটি কোণ, আর ভূমির নিচের বিন্দুর জন্য ভূমিতে যে কোণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অবনতি কোণ, আর এইটা হচ্ছে অবনতি কোণ, এইটা হচ্ছে অবনতি কোণ। তো যাক, আর কি কি বের করতে হবে আমাকে, যে গাছটির উচ্চতা কত, তাহলে গাছ ছিল কোনটা, এটা উচ্চতা কত, এইটা বের করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি যে tan θ
সমান সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব কত এইচ, লম্ব কত এইচ, ভূমি কত 26√3, তাহলে tan 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে 1/√3 সমান সমান কত এইচ বাই 26√3, তাহলে এইচ সমান সমান কি লিখতে পারি, এটা ভাগফল এই পাশে কি গুণন হবে, তাহলে কি হবে 26√3 বাই হচ্ছে √3, এইটা এটা কাটাকাটি চলে যাবে, তাহলে অর্থাৎ এইচ সমান সমান কত 26 মিটার। তাহলে গাছটির উচ্চতা কত মিটার ভাই, গাছটির উচ্চতা কিন্তু 26 মিটার, তাহলে আমরা বলে দেবো যে গাছটির উচ্চতা হচ্ছে কত 26 মিটার, গাছটির উচ্চতা কত 26 মিটার। এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখবো, একটু ভালো করে দেখে নেন প্রশ্নটা কি বলা আছে। প্রশ্নটা কিন্তু একটা দেওয়া আছে এখানে আর কি, যে 27 নম্বর প্রশ্নটা খুবই সহজ, একটু খেয়াল করেন বুঝে যাবেন খুব সহজে। আমি প্রশ্ন তুলে নিচ্ছি এখানে, যে মডুলাস 3x - 4 মডুলাস লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এটা কি করি একটু খেয়াল করেন, আমাদের জিনিসটা মিলাইতে হবে। কেমনে মিলাবো আমরা, আমাদের এইখানে কি আছে 2 আছে, তাহলে এই মডুলাস যখন তুলে দেবো তাহলে এইটা +2, তাহলে এই পাশে আমরা একটা -2 নেবো, কি নেবো -2, তাহলে -2 লেস দেন অর ইকুয়াল, মানে এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন করবে, লেস দেন অর ইকুয়াল 3x - 4 লেস দেন অর ইকুয়াল 2, তাহলে এইটাকে কিন্তু সমাধান করতে হবে। তার মানে এই রেঞ্জে, মানে এইখান থেকে আমাদের x এর মানটা কত হয় সেটা বের করতে হবে। কি বের করতে হবে, x এর মানটা কত হয়, মানে x কত হয়, তাহলে এখানে কি করব -2 লেস দেন অর ইকুয়াল 3x, ওইটা তো লিখলাম। তাহলে এখন আমাদের যেহেতু x কে সিঙ্গেল করতে হবে, তাহলে এই 4 কে কি ক্যান্সেল করতে হবে, তাহলে এই 4 কে যদি ক্যান্সেল করতে হয় তাহলে একটা +4 দরকার, তাহলে এই যে সে +4 দিলাম, মানে -2 +4 এভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি করব, এখানে লিখি -2 +4, মানে এই 4 কে যেহেতু ক্যান্সেল করব তাহলে আমাদের খেয়াল করতে হবে এটা যদি -4 থাকে তাহলে আমাদের কি +4 আনতে হবে, আর যদি +4 থাকতো তাহলে আমরা কি আনতাম -4, তাহলে -2 +4 লেস দেন অর ইকুয়াল 3x - 4 +4, এক্সট্রা করে +4 সবার সাথে আমরা কি যোগ করে দিচ্ছি, কারণ কি আমাদের এই 4 কে ক্যান্সেল করব। তাইলে আমাদের টার্গেট হচ্ছে x কে সিঙ্গেল বানানো, তাহলে ওই যেটা আসবে ওইটাই আমাদের সমীকরণের आंसर। তাহলে -2 +4 মানে 2 লেস দেন অর ইকুয়াল 3x, -4 +4 কাটাকাটি চলে যাবে, লেস দেন অর ইকুয়াল 2, সরি 6 4 2 কত 6। তাহলে এখন x কে সিঙ্গেল বানাবো, এটাই তো আমাদের টার্গেট। তাহলে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে তো 3 ক্যান্সেল হয়ে যাবে, x সিঙ্গেল হয়ে যাবে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 2/3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 6/3, তাহলে এখান থেকে যেটা পাবো যে 2/3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 3/6 কাটলে কত 2, তাহলে 2/3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 2, তাহলে এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা যে 2/3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল কত 2, এই যে ক নাম্বার অপশনটাই হচ্ছে এটা। তাহলে আমাদের এটার आंसर হচ্ছে এইটা আর কি। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজের, বলছে যে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে একটু খেয়াল করেন, আমি চিত্রটা আঁকাবো। তাহলে ফার্স্টে ছিল এইটা, এখানে ত্রিভুজ ছিল কয়টা, একটা। সেকেন্ডে ধরেন এইটা, এটাকে আমরা ভাগ করে দিলাম, তাহলে এখানে ত্রিভুজ পাচ্ছি কয়টা, একটা দুইটা, কিন্তু মোট কয়টা, মোট কিন্তু তিনটা, মানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, মানে এই পোরশন একটা ত্রিভুজ, এই পোরশন একটা ত্রিভুজ, আর টোটাল হচ্ছে একটা, তাহলে কত তিনটা, এখানে টোটাল ত্রিভুজ কিন্তু একটা, আর এখানে টোটাল ত্রিভুজ কয়টা পাচ্ছি, তিনটা কিন্তু। এখন আর তারপরের স্টেপে ধরেন, তারপরের স্টেপ ধরেন এইখানে আঁকাই, তাহলে এইখানে যদি এটা আঁকাই তাহলে খেয়াল করেন এটা ছিল এরকম, এটা ছিল হচ্ছে এরকম, তাহলে দেখেন টোটাল ত্রিভুজ হচ্ছে একটা 1 প্লাস 1 প্লাস এইখানে ত্রিভুজ কয়টা, এই একটা, মানে বড় দাগের জন্য কি পাইছিলাম এই একটা, তাহলে কয়টা, দুইটা 2 প্লাস। এখন খেয়াল করেন ত্রিভুজ কয়টা, এই একটা, বুঝছি কিনা, এই একটা তার মানে কয়টা, দুইটা, তাহলে 2 2 4 আর 1 5, তাহলে মোট কয়টি, মোট হচ্ছে 5টি, মোট কিন্তু 5টি। বুঝাইতে পারছি কিনা বিষয়টা, যদি না বুঝে থাকেন তাহলে আরেকবার একটু খেয়াল করেন, তাহলে একটা বুঝতে সুবিধা হবে। স্বাভাবিক অবস্থায় যখন এরকম ছিল তখন সেখানে কিন্তু একটাই ত্রিভুজ ছিল, কোনো ঝামেলা নাই। দ্বিতীয় স্টেপে আমি যদি মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ পাওয়া যাবে, এখানে একটা ত্রিভুজ পাওয়া যাবে, এবং পুরোটা মিলে একটা ত্রিভুজ, তাহলে এখান থেকে মোট ত্রিভুজ পাচ্ছি কত, 1 + 1 + 1, তার মানে কত, তিনটা। বুঝতে পারছি কিনা, পুরোটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এখন তৃতীয় ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এইটা খেয়াল করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তৃতীয় ক্ষেত্রে ত্রিভুজটা কি ছিল, এরকমই ছিল মাঝ বরাবর। আচ্ছা এই অবস্থায় কয়টা ত্রিভুজ আছে খেয়াল করেন আগে, এই অবস্থায় কিন্তু পুরোটা একটা, এই একটা, তার মানে এখান থেকে লিখতে পারবো 1 + 1 + 1, তিনটা গেল। হ্যাঁ, এখন মাঝ বরাবর একটা দাগ দেওয়া আছে, এই মাঝ বরাবর দাগ দেওয়ার ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে আর এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, তাহলে 1 + 1 + 1 + 1 + 1, তাহলে এখান থেকে কয়টা ত্রিভুজ হচ্ছে, মানে এই 1 আর এই 1, মানে 1 2 3 4 5, তাহলে মোট ত্রিভুজ হচ্ছে কয়টি, 5টি। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এই যে এটা এখানে বলা আছে যে 1 4 9 16
1 4 9 16 25 অনুক্রমটির পরবর্তী সংখ্যাটা কত? আমাদের কি রেঞ্জ দেওয়া আছে ভাই? 1 4 9 16 25 এই ডট ডট এই 25 এর পরে কোন সংখ্যাটা আসবে সেইটা আমাদের কাছে হয়। আমরা যদি একটু খেয়াল করি 1 আর 4 এর যে ডিফারেন্স সেটা কত? ডিফারেন্স গুলো আগে দেখি। 4 থেকে 1 বাদ দিলে কত পাই? 3। 4 থেকে 9 বাদ দিলে কত, মানে 4 থেকে 9 বাদ দিলে কত পাই? 5। 9 থেকে 16 থেকে 9 বাদ দিলে কত পাই? 7। আর 25 থেকে 16 বাদ দিলে কত পাই? 9। তার মানে ডিফারেন্স কত করে হচ্ছে? 3 5, মানে 4 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছে হচ্ছে 3, তাহলে 4 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 3। 9 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছে হচ্ছে 5, তাহলে 9 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 5। 16 থেকে 9 বাদ দিলে পাচ্ছে কত? 7। 25 থেকে 16 বাদ দিলে পাচ্ছে কত? 9। তাহলে ডিফারেন্স একটু খেয়াল করেন, 3 5 7 9, মানে বেজোড় সংখ্যা, কিন্তু বেজোড় সংখ্যাগুলো বা 2 করে বাড়ছে, এভাবে বলতে পারে। তাহলে কি কি হচ্ছে যে 3 5 7 9, তাহলে পরের সংখ্যাটি স্বাভাবিক কত হবে? 11 হবে, কারণ 9 এর পরের বেজোড় সংখ্যাটা 11। বেজোড় সংখ্যাটা সিরিয়াল অনুযায়ী আছে, তাহলে 9 এর পরে কত আসবে? 11। তার মানে 25 আর 11 যোগ করে যেটা হবে সেটি হচ্ছে 25 এর পরের সংখ্যা। তার মানে কত? 5 আর 1 6, 2 আর 1 3। তার মানে 25 এর পরের সংখ্যাটা কিন্তু অবশ্যই কত হবে ভাই? 36। 25 এর পরের সংখ্যাটা কত হবে? অবশ্যই কত? 36। এই যেখানকার গ নম্বর অপশনটা আর কি। এখন আমরা এখান থেকে এই যে 37 নম্বর প্রশ্নটা দেখবো, একটু খেয়াল করতে হবে। 37 নম্বর বলা আছে √9/4, এই সংখ্যাটি কি? আমরা যদি একটু খেয়াল করি যে √9/4, এর পুরোটার উপর রুট আছে, কিন্তু √9/4, তার মানে 8 এর পরিবর্তে লেখা যায় কত? 3/2, মানে 3 স্কয়ার। √9/4 মানে কত? 3 স্কয়ার বাই 2 স্কয়ার। স্কয়ার আর রুট তো কাটাকাটি চলে যায়, তাহলে এখান থেকে কত আসে? 3/2 আসে। 3/2 আসে। সবসময় এটা মাথায় রাখবেন যে শূন্য সকল স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ সবসময় কি মূলদ সংখ্যা, শূন্য সহ। কিভাবে বললাম? শূন্য, এই যেখানে লেখা আছে একটু দেখে নেন, শূন্য সকল স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, প্রকৃত অপ্রকৃত মিশ্র, যে ভগ্নাংশ হোক না কেন, এগুলো সবসময় কি মূলদ সংখ্যা। যদি কখনো মানটা রুট ওভার থাকে তাহলে সেইটা হয়ে যাবে কি? অমূলদ। রুট ওভার থাকলে সেইটা হয়ে যাবে কি? অমূলদ। তার মানে √9/4, এটা ভগ্নাংশ আছে ঠিক আছে, কিন্তু এটার উপর কি রুট ওভার আছে? না, রুট ওভার নাই, কারণ রুট ওভার থাকলেও সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই এটা কি? এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এটা কি 37 নম্বর হচ্ছে একটা মূলদ সংখ্যা। এই যে অপশনটা হচ্ছে 37 নম্বর, রাইট। হ্যাঁ, 37 নম্বর যে অপশনটা হচ্ছে খ খ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো এখন আমরা 38 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে কি বলা আছে ভাই? এখানে বলা আছে যে পি হচ্ছে 16, ট্যাপ সমান 37 হলে কাপ সমান কত? কি দেওয়া আছে একটু খেয়াল করেন, আমি একটু এখানে লিখে নিচ্ছি তারপরে বোঝাবো। পি সমান সমান কত? 16, ট্যাপ টিএপি, ট্যাপ সমান সমান 37, তাহলে কাপ সমান কত? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পি যদি 16, একটু ইংলিশ লেটারে গুনেন তো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, তার মানে 10 আর 6 কত? 16। তাহলে পি ইংলিশ লেটারের 16তম সংখ্যা, এই জন্য পি লিখছে 16। তাহলে টি ইংলিশ লেটারের কততম সংখ্যা একটু হিসাব করি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, টি হচ্ছে 20তম সংখ্যা। হ্যাঁ, টি কত? 20তম সংখ্যা। তাহলে এ কত? এ তো 1তম সংখ্যা, অবশ্যই 1তম সংখ্যা। তাহলে টি এ পি, এই যে ট্যাপ মানে 37, এটা তো বলাই আছে। তাহলে দেখেন ট্যাপ মানে 37, আবার পি মানে কত? 16। পি মানে কত? 16। তাহলে দেখেন 20 যোগ 1 যোগ 16, তাহলে এখান থেকে কত পাচ্ছে? 20 10 30 34 37, তাহলে কত পাচ্ছে? 37। মানে তাহলে কি লিখতে পারি যে ট্যাপ সমান সমান কত? 37। যদি তাই হয় তাহলে কাপ সমান কত? সিইউপি, কাপ সমান কত? তাহলে সি হচ্ছে, একটু খেয়াল করতে হবে, সি হচ্ছে ইংলিশ লেটার 3 নাম্বার সিরিয়াল। কি বললাম ভাই? সি হচ্ছে ইংলিশ লেটার 3 নাম্বার সিরিয়াল। ওইভাবে গুনবেন, এ কে চিন্তা করবেন 1, বি কে চিন্তা করবেন 2, সি কে চিন্তা করবেন 3, এভাবে গুনে ইউ, ইউটা হচ্ছে 21 নাম্বার। ইউটা কত নাম্বার? 21 নাম্বার। ইউটা হচ্ছে কত ভাই? 21 নাম্বার। ইউটা হচ্ছে 21 নাম্বার। আর পি তো 16 নাম্বার দেওয়া আছে, তাহলে কাপ সমান সমান কি হবে? সিইউপি, কাপ সমান সমান কি হবে? যে 21 প্লাস 16 প্লাস 3, 21 প্লাস 16 প্লাস 3, এই তিনটা যোগ করলে আপনারা যেটা পাবেন সেটা কত? সেইটা হচ্ছে 40। মানে 21 16 3, এই তিনটা যোগ করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 40। তাহলে ট্যাপ সমান 37 হলে কাপ সমান কত? কাপ সমান হচ্ছে 40। তাহলে এখানে অপশন 40 কোথায় আছে? 40 আছে কোথায়? যে ক নাম্বার। তাহলে অপশন ক নাম্বারটাই হচ্ছে आंसर। এখন আমরা এই প্রশ্নের সমাধান লিখবো। এটা হচ্ছে 56 নম্বর প্রশ্ন। এখানে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে এবং বলছে বিন্দুদ্বয় সমরেখ হলে টি এর মান কত? এ বি সি তিনটা বিন্দু, বিন্দুদ্বয় সমরেখ হলে টি এর মান কত? এখন বিন্দুদ্বয় যদি সমরেখ হয় তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম যে ওই বিন্দুগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান শূন্য। বিন্দুদ্বয় সমরেখ হওয়ার শর্ত হচ্ছে যে ওই বিন্দুগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান হচ্ছে শূন্য। তাহলে এই বিন্দু দ্বারা গঠিত নির্ণয়কগুলো কি কি হবে? বিন্দুগুলো এ এত, বি এত, সি এত। তাহলে নির্ণয়ক হবে হচ্ছে প্রথমে যে বিন্দুটা দেওয়া আছে সেটাতে 1, আর হচ্ছে একটা কত? -1, আর একটা কত? 2, এটাও 2, আর একটা কত? 4 টি। এখন ভাই নির্ণয় গঠন করার ক্ষেত্রে এটা তো তিনটা বিন্দু দেওয়া আছে, তার মানে
তিনটা বিন্দু তো আছে, তার মানে নির্ণয়কটা হবে কি 3/3 ক্রমের নির্ণয়ক। এর জন্য এই যে বাকি যেটা থাকে সেটা 1 দ্বারা পূর্ণ করে দিতে হয়, সেটা কি 1 দ্বারা পূর্ণ করে দিতে হয়। এই যে একটা প্রথমটা এ বিন্দুর জন্য 1 - 1, বি বিন্দুর জন্য 2 2, সি বিন্দুর জন্য কত 40, এবং বাকি যে আমি যে কলামটা মান বসাবো, কলামে যে মান বসাবো সেই মানটা হচ্ছে 1 1 1। এখন এইটা সমান কি হবে 0 হতে হবে, এটা একটা নির্ণয়ক, এটার মান যদি 0 হয় তাহলে সেটা কি বিন্দুটা কি সমরেখ হবে, মানে এই তিনটা বিন্দু সমরেখ হবে। এখন এইটা সমাধান করি যে কিভাবে এটা আসে, খেয়াল করুন 1 যাকে নেব তার সারি আর কলাম বাদ, আমরা 1 কে নিছি, তাহলে 1 এর সারি হচ্ছে এইটা আর 1 এর কলাম হচ্ছে এটা, মানে এইটা সারি এইটা সারি এইটা সারি তিনটা সারি, এইটা কলাম এইটা কলাম এইটা কলাম, এগুলোকে কলাম বলা হয় আর এইগুলোকে সারি বলা হয়, এইগুলাকে কলাম বলা হয়, এইগুলাকে সারি বলা হয়। তাহলে আমি 1 নিছি, তাহলে 1 এর সারি বাদ দেবো, 1 এর কলাম বাদ দেবো, 1 এর সারি বাদ দেবো, 1 এর কলাম বাদ দেবো, তাহলে বাকি থাকলে এই চারটি উপাদান। তাহলে 2 অক্ষে কত 2 গুণন করব, 2 অক্ষে কত 2, তাহলে 2 মাইনাস, সূত্রের মাইনাস কিন্তু এটা সূত্রের মাইনাস, তাহলে টি আর 1 গুণন করলে টি হবে, টি আর 1 গুণন কত টি, আমাদের সূত্রের মাইনাস আর এইখানে আমাদের যে -1 ছিল, মানে আমরা এখন -1টা নিচ্ছি, আমরা কি নিচ্ছি -1টা, আর এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, এটা কিন্তু -1, তাহলে -1 যখন নেবো তাহলে -1 এর সারি আর -1 এর কলাম বাদ দিয়ে দিতে হবে, তাহলে -1 এর সারি হচ্ছে এটা আর -1 এর কলাম হচ্ছে এটা, তাহলে -1 এর সারি বাদ -1 এর কলাম বাদ, তাহলে বাকি থাকলো কোন চারটি উপাদান, এই দুইটা আর হচ্ছে এই দুইটা, এই দুইটা আর হচ্ছে এই দুইটা, তাহলে এদেরকে যদি আমি আর গুণন করি তাহলে এখান থেকে কি পাবো, 2 আর 1 গুণন করলে কত 2, 2 আর 1 গুণন করলে 2, সূত্রের মাইনাস 4 আর 1 গুণন করলে কত 4, এই যে 4। এখন বাকি আছে এই উপাদানটা, তাহলে আমরা 8 নেব, এটা হচ্ছে 1, এর পরিবর্তে কি লিখবো যে +1, এটা কিন্তু সূত্রের +1, তাহলে +1 1 যখন নিছি এই 1টা নিছি, ওই 1 এর সারি হচ্ছে এটা, এই 1 এর সারি হচ্ছে এটা, এই 1 এর কলাম হচ্ছে এটা, তাহলে এই সারি আর এই কলাম বাদ দিলে আমরা এখান থেকে পাবো কত, এই যে 2 আর টি গুণন করলে কত 2t, ওখানে আসবে না, আমি একটু এখানে লিখি +1, 2 আর টি গুণন করলে কত 2t, সূত্রের মাইনাস 4 দুগুণে কত 8, এই মাঝখানে যে মাইনাস গুলো দিচ্ছি এইগুলো হচ্ছে সূত্রের মাইনাস, আমরা এটা এখানে লিখি, তাহলে এইটা সমান সমান কত ছিল 0, এটা সমান যেহেতু 0 ছিল তাহলে এটা সমান সমান 0, বুঝছি কোন বিষয়টা, এখানে সব জায়গায় কিন্তু সূত্রের মাইনাস, হ্যাঁ যদি কোনো সংখ্যার সামনে মাইনাস থাকতো তাহলে সেই মাইনাস সহ সংখ্যাটা নিয়ে নিতাম এবং সেটা এখানে গুণন হয়, হয়তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত আর কি, যদি মাইনাস থাকতো তাইলে হয়তো, যেহেতু মাইনাস নাই কিন্তু আমাদের এইগুলো হচ্ছে সবগুলো সূত্রের মাইনাস, তাহলে এখান থেকে কিভাবে হিসাব করে আসুন, তো 1 তো এটা গুণন দেওয়া যে কথা না দেওয়া কথা, তাহলে আমরা কি লিখতে পারি 2 - t, 2 - t, মাইনাস মাইনাসে কত প্লাস, এই যে এই মাইনাস আর এই মাইনাসে কত প্লাস, 2 - 4, এখানে আবার -2 আসবে, এখানে আসবে কত -2, এটা কত, এটা কি t, খেয়াল করতে হবে, আমি ভুলে গেলাম t কিনা, -1 যখন নিয়েছিলাম, -1 এর সারি বাদ -1 এর কলাম বাদ, -1 যখন নিয়েছিলাম -1 এর সারি বাদ, মানে 2 - 4 না, এটা t না, এটা প্লাস চিহ্ন দিয়েছে আর কি, এটা প্লাস চিহ্ন, এই প্লাসটা কেটে দিই, আমরা তো এখান থেকে লিখছি, এই প্লাসটা কেটে দিই, আমরা এখান থেকে যেহেতু লিখছি, তাহলে প্লাস 2t মাইনাস হচ্ছে 8 সমান সমান কত 0, তাহলে এখান থেকে কি লিখতে পারি 2 - t প্লাস, সরি প্লাস মাইনাসে -2 প্লাস 2 t, এটা কিন্তু 2t প্লাস 2t মাইনাস হচ্ছে 8 সমান সমান 0, তাহলে -2 প্লাস 2 কাটাকাটি চলে যাবে, -2 প্লাস 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখান থেকে আমরা এটা লিখতেই পারি যে -t প্লাস 2t, এই যে -t প্লাস 2t মাইনাস 8 সমান সমান 0, তাহলে দুইটা t থেকে একটা t বাদ দিলে আমাদের কাছে থাকবে হচ্ছে একটা t, তাহলে t -8 সমান সমান 0, অতএব t সমান সমান কত 8, তাহলে t এর মান আমরা কত পাচ্ছি, t এর মান পাচ্ছি হচ্ছে 8, তাহলে এখানে t এর মান 8 কোথায় আছে, এই যে t সমান সমান 8, তাহলে অপশন ক নাম্বারটা হচ্ছে অ্যানসার। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব, এটা খুবই সহজ একটা প্রশ্ন, যে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ একটা সমীকরণ, বলছে রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফলের মান কত, রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফলের মান কত, তাইলে সমীকরণটা কিন্তু এই প্যাটার্নে আছে, মানে সমীকরণটা হচ্ছে এই প্যাটার্নে আছে, ax প্লাস by প্লাস c সমান 0, তাহলে এই প্যাটার্নে যদি কোনো সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণের ঢাল বের করার সূত্র হচ্ছে ঢাল, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়, m সমান সমান মাইনাস x এর সহগ বাই x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ বাই কি ভাই y এর সহগ, যদি সমীকরণটা এই প্যাটার্নে থাকে তাহলে কিন্তু এই সূত্র কি বললাম, ও ax প্লাস by প্লাস c এর ঢাল হচ্ছে m সমান মাইনাস x এর সহগ বাই y এর সহগ। আরেকটা সূত্র আমরা জানি, এটা সমান কি y সমান সমান mx প্লাস c, এর ঢাল কিন্তু ভাই m, এর ঢাল হচ্ছে m, আবার এই সমীকরণে যেন এটা বসানো যে ঢাল সমান সমান মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাহলে কিন্তু হবে না, যদি আমাদের সমীকরণটা এই প্যাটার্নে থাকে তাহলে আমরা ঢাল এভাবে বের করব যে m সমান মাইনাস x এর সহগ বাই y এর সহগ, অথবা আমাদের সমীকরণটা যদি এই প্যাটার্নে থাকে তাহলে এখানে যে m টা থাকবে, মানে m এর জায়গায় যে মানটা থাকবে ওইটাই হচ্ছে ওই সমীকরণের ঢাল, তখন আর এক্সট্রা করে এভাবে বের করা যাবে না। তাহলে এখন আমাদের সমীকরণটা আছে কোন প্যাটার্নে, এই সমীকরণটা আছে কি এই প্যাটার্নে, আমরা চাইলে কিন্তু এই প্যাটার্ন বানায় করতে পারি, আমার দরকার নেই, আমি যেহেতু সূত্র জানি তাহলে আমি এই প্যাটার্ন দিয়ে করব, তাহলে কি এই প্যাটার্নে যেহেতু আছে তাহলে এই প্যাটার্নের সূত্র দিয়ে করব, x - 2y - 10 সমান সমান 0, তাহলে এটা প্রথম সমীকরণ, তাহলে এর ঢাল আমি ধরে নিলাম m1
সূত্রের মাইনাস, এই যে এটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস, এক্স এর সহগ, এক্স এর সহগ কি কিছু নাই মানে মনে মনে কি আছে 1 আছে, তাহলে 1 সরি 1, হ্যাঁ 1, এই কোন লিখছি এখানে লিখবো 1, এক্স এর সহগ কত 1, এটা কিন্তু সূত্রের মাইনাস, এক্স এর সহগ কিছু নাই মানে 1, ওয়াই এর সহগ কত -2, চিহ্ন সহ কিন্তু নিয়ে নিতে হবে ভাই, এখানে সবগুলো প্লাস ছিল তাই কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু আমাদের চিহ্ন সহ নিয়ে নিতে হবে, তাহলে ওয়াই এর সহগ কত -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে m1 সমান আমরা কত পাচ্ছি হাফ। আর দ্বিতীয় সমীকরণ কি ছিল 2x + y - 3, কি ছিল 2x + y - 3 = 0, তাহলে এইটার ঢাল আমি কি লিখবো যে m2 = সূত্রের মাইনাস x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ হচ্ছে 2 আর y এর সহগ হচ্ছে 1, তাহলে m2 সমান কত -2, m2 সমান -2 আর m1 সমান এত, তাহলে এখানে কি বলছিল যে ঢাল দৈর্ঘ্য গুণফল, রেখা দ্বয়ের ঢাল দৈর্ঘ্য গুণফল, তাহলে ঢাল দৈর্ঘ্য গুণফল বলতে m1 আর m2 গুণন হবে, তাহলে লিখবো কি যে m1 * m2, m1 এর মান কত হাফ আর m2 এর মান কত -2, m1 এর মান হচ্ছে হাফ, m2 এর মান হচ্ছে -2, তাহলে এখান থেকে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, তার অ্যানসার আসবে কত -1, অর্থাৎ ঢাল দৈর্ঘ্য গুণফলের মান কত -1, অপশন হচ্ছে ঘ, 60 এর ঘ নাম্বার হচ্ছে অ্যানসার। তো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব, এখানে দেওয়া আছে যে ইউ সমান হচ্ছে এত, ইউনিভার্সাল সেট ইউ এর মান হচ্ছে এত, পি সমান এত এবং কিউ সমান এত, বলছে যে পি ইন্টারসেক্ট কিউ প্রাইম এত এর মান কত, তাইলে এটা সবসময় মনে রাখবো যে যার উপর ইউনিভার্সাল মানে যার উপর প্রাইম চিহ্ন থাকবে ইউনিভার্সাল থেকে সেটা সবসময় বাদ দিতে হবে, যার উপর কি প্রাইম চিহ্ন থাকবে সেটা ইউনিভার্সাল সেট থেকে সবসময় বাদ দিতে হবে। তাহলে এখানে আগে ফার্স্ট আমরা কিউ প্রাইমটা বের করে নিই, তাহলে প্রাইম আছে কার উপরে, কিউ এর উপরে প্রাইম আছে, তাহলে কিউ প্রাইমটা কি হবে সবসময় ইউনিভার্সাল সেট মাইনাস হচ্ছে কিউ, এইটা হচ্ছে কিউ প্রাইমের মান, ইউনিভার্সাল সেটটা কত এইটা, তাহলে এখান থেকে কি লিখবো যে 1 2 3 4 5 6 7 8 9 10 একদম 10 পর্যন্ত আছে, মাইনাস কিউ, কিউ মানে কত 6,7, তাহলে এখানে লিখি যে 6,7, এখানে হিসাবটা কি হবে যে যারা যারা মিলে যাবে তাদেরকে বাদ দিয়ে বাকি সবগুলো লিখবো, এই ইউনিভার্সাল সেট থেকে যখন এটা বাদ দেবো তো এটা বাদ দেওয়ার ক্ষেত্রে যারা যারা মিলে যাবে সেটা বাদ দিয়ে বাকি সবগুলোকে লিখবো, তাহলে কিউ প্রাইমের মান কি আসবে, কিউ প্রাইমের মান আসবে 1 2 3 4 5 6 আর 7, এই দুটো বাদ দিয়ে 8 9 10, এইটা হচ্ছে কিউ প্রাইমের মান। এখন পি ক্যাপ কিউ প্রাইম, তাহলে এখান থেকে পি মানে কত, পি মানে দেওয়া ছিল কত 1 2 5 আর কিউ প্রাইম ক্যাপ কিউ প্রাইম মানে কত 1 2 3 4 5 8 9 10, এইটা মানে বোঝাবে এই চিহ্ন মানে বোঝাবে দুইটা সেটের ভিতর আমার যে কমন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হচ্ছে অ্যানসার, এই চিহ্ন মানে কি বোঝাবে যে দুইটা সেটের ভিতর আমার যে কমন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হচ্ছে অ্যানসার, তাহলে 1 2 5 1 2 5 মানে এই দুইটা সেটের ভিতর 1 2 5 আছে, তাহলে অ্যানসারটা কি হবে 1 2 5, এইটাই হচ্ছে এইটার মান যে পি ক্যাপ ভি, আমি আসলে মানে ক্যাপ বলছি এটা কিন্তু ক্যাপ না, আপনারা ক্যাপ বলেন না, আমার পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে এজন্য আমি এটা ক্যাপ বলি, ক্যাপ মানে বুঝি যে সে বেঁচে খাবে, এভাবে মনে রাখতে পারি যে ক্যাপ, ক্যাপ মানে কি সে বেঁচে খাবে, আর কাপ, কাপ মানে অটো সবাই সবগুলো খাবে, এটা যদি থাকে এই চিহ্ন মানে কাপ সে সবগুলো খাবে, আর ক্যাপ মানে হচ্ছে সে বেঁচে বেঁচে খাবে, তার মানে এইটা কি ক্যাপ সে বেঁচে খাবে, যেহেতু সে বেঁচে খাবে তার মানে এর ভিতর যা আছে শুধুমাত্র সে কমন গুলো নিয়ে আসবে, বেঁচে খাবে মানে হচ্ছে কমন গুলো নিয়ে আসবে, এর ভিতরে যে উপাদানগুলো আছে এই সেটে যে উপাদানগুলো আছে সে শুধুমাত্র এইগুলো নিয়ে আসবে, বোঝার সুবিধার্থে এভাবে মনে রাখতে পারেন। এখন এটা আবার কি, এই যে 1 2 5 এই 1 2 5 আবার কিন্তু পি সেট, এই 1 2 5 মানে কত পি সেট, তার মানে অ্যানসার হচ্ছে কিন্তু পি সেট, অ্যানসার হচ্ছে কি পি সেট, এখানে পি কত আছে ক তে, তাহলে ক হচ্ছে অ্যানসার। তো এখন আমরা এইটা দেখবো, এই 84 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের চিত্রে বিসি এর মান কত, এই চিত্রে কার মান চাওয়া হয়েছে বিসি এর মান চাওয়া হয়েছে, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 6 মিটার এবং এই বস্তুতে ওজন দেওয়া আছে 6 কেজি, এটা হচ্ছে লব্ধি, আর বি থেকে সি এখানে ওজন বি তে ওজন দেওয়া আছে 4 কেজি কিন্তু বিসির যে দূরত্ব সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে, তাহলে আমরা এটা জানি যে ওজন গুণন দূরত্ব সমান ওজন গুণন দূরত্ব, আমি কি বললাম ওজনকে W1 দিলাম আর দূরত্বকে কি দিলাম D1, ওজন দূরত্ব সমান সমান হচ্ছে ওজন দূরত্ব, দুই পাশের ওজন দূরত্ব যদি সমান হয় তাহলে সেটা কি লব্ধি নির্দেশ করবে, মানে সেটা সমান হবে আর কি, এসির ওজন দূরত্ব সমান সমান বিসির ওজন দূরত্ব সমান হইতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমরা খেয়াল করি এসির জন্য যেটা দূরত্ব দেওয়া আছে কত 6 মিটার, তাহলে D1 সমান সমান 6 মিটার,
মানে এসির জন্য আমরা যদি স্পষ্ট করে লিখি যে এসি অংশের জন্য দূরত্ব কত দেওয়া আছে d1 = 6 মিটার, আর ওজন দেওয়া আছে কত 6 কেজি, ওজন দেওয়া আছে ওয়েট w1 যেটা ধরছিলাম w1 = 6 কেজি। এটা হলো এসি অংশের জন্য। এখন বিসি অংশের জন্য বের করতে হবে, তাহলে বিসি অংশের জন্য কি দেওয়া আছে, বিসি অংশের জন্য ওজন ধরছিলাম w2 যেটা হচ্ছে 4 কেজি, যে এটা হচ্ছে 4 কেজি, কিন্তু এখানে দূরত্বটা চাওয়া হয়েছে যেটা আমাদের কাছে আছে কি d2, তাহলে আমরা এখান থেকে কি বের করব d2 বের করব। তাহলে w1 d1 বাই হচ্ছে w2 এটা গুণন ছিল এই পাশে ভাগ হবে, তাহলে d2, তাহলে d2 = w1 এর মান কত 6 আর d1 মানে কত, d1 মানে হচ্ছে 6 আর w2 মানে কত 4, তাহলে 636 বাই হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 36 কাটলে কত পাবো 9, তাহলে d2 = কত মিটার হবে 9 মিটার, d2 কত পাবো 9 মিটার। তাহলে এখানে 9 আছে কোথায়, এই যে 9 মিটার। আচ্ছা আমি এটা ইংলিশে লিখছি, এটা একটু বাংলায় লিখবো কারণ ওটা ইংলিশে করেছে আমি, যাই হোক এটা হচ্ছে 9 মিটার। এই যে তাহলে অপশন কত, অপশন হচ্ছে ক 9 মিটার। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা আছে কে এর মান কত হলে এত রাশিটি কি হবে, পূর্ণবর্গ হবে। কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে কোন রাশি যদি পূর্ণবর্গ হয় তাহলে তার কি মূলদ্বয় সমান হবে এবং নিশ্চয়কের মান সমান হবে, নিশ্চয়কের মান শূন্য হবে। কোন রাশি যদি পূর্ণবর্গ হয় তার নিশ্চয়কের মান কি হবে, শূন্য হবে। আমরা একটা রাশি জানি যে এইটা হচ্ছে ধরেন এই সমীকরণ যে x² + bx + c, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণটি যদি দ্বিঘাত সমীকরণের পূর্ণবর্গ বের করার শর্ত হচ্ছে এর নিশ্চয়ক, এর কি ভাই, এর নিশ্চয়ক যদি শূন্য হয়, নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে, পূর্ণবর্গ হবে। এখন নিশ্চয়কের পৃথক কি, তাহলে এইখান থেকে d = নিশ্চয়ক বা পৃথক, এটা বড় হাতে d লেখা হয়, নিশ্চয়ক পৃথক d = কত b² - 4ac, মানে এই সমীকরণের নিশ্চয়ক বা পৃথক হচ্ছে b² - 4ac। এইটা সমান কি হইতে হবে, 0 হইতে হবে। যদি এইটা সমান 0 হয় তাহলে মূলদ্বয় সমান এবং পূর্ণবর্গ হবে। আমি বোঝাইতে পারছি কিনা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। যদি আমাদের দ্বিঘাত সমীকরণ এরকম থাকে x + bx + c, তাহলে এই সমীকরণের যে নিশ্চয়ক পাবো সেটা যদি 0 হয় তাহলে সেটা 0 হইলে মূলদ্বয় পূর্ণবর্গ এবং সমান হবে। আর এই সমীকরণের সর্বদা নিশ্চয়ক কি, এটা মুখস্থ মান যে এই সমীকরণের নিশ্চয়ক বের করার সূত্র হচ্ছে t = কত b² - 4ac, b² - 4ac, এই যে b² - 4ac, এই যে b² - 4ac এটা একটা সূত্র প্রমাণ থেকে আসছে। আপনারা মনে রাখবেন যে নিশ্চয়ক বা পৃথক হচ্ছে b² - 4ac। তাইলে একটু এটা মিলান, এটা কি ছিল যে x² + 3x + 4, এই সমীকরণ আর এই সমীকরণ কি একই সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ কি একই সমীকরণ। যদি তুলনা করি তাহলে a = কি লিখতে পারি, k লিখতে পারি, b এর জায়গায় কি আছে 3 লিখতে পারি, b = কত লিখতে পারি 3 লিখতে পারি, আর c = 4 লিখতে পারি। মানে এই সমীকরণ আর এই সমীকরণ আমরা যখন মিলাবো, মিলানোর ক্ষেত্রে এর জায়গায় এই সমীকরণে আছে k, b এর জায়গায় এই সমীকরণে আছে 3, c এর জায়গায় এই সমীকরণে আছে 4, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি k, b এর পরিবর্তে লিখতে পারি 3, c এর পরিবর্তে লিখতে পারি কি 4। এইজন্য a = k, b = 3, c = 4। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ক বের করব, কি বের করব, নিশ্চয়ক। মানে শর্তটা কি ছিল, যেহেতু পূর্ণবর্গ হইতে হবে তাহলে নিশ্চয়ক সমান 0, তাহলে নিশ্চয়ক সমান 0 হলে b² - 4ac = 0, d সমান যেহেতু 0, আবার d মানে কি জানি যে b² - 4ac, তাহলে অবশ্যই কি b² - 4ac = 0। তাহলে b² - 4ac = যদি 0 হয় তাহলে এখন মানগুলো বসাই দেই। b এর মান কত 3, তাহলে 3² - 4, a মানে কত k, c মানে কত 4 = কত 0, তোমার 9 - 16k = 0, তাহলে 9 = কত 16k, তাহলে 9/16 হচ্ছে k, 9/16 k, তাহলে k এর মান কত হচ্ছে, অতএব k = কত 9/16। তাহলে এই সমীকরণটা যদি পূর্ণবর্গ হইতে হয় তাহলে k এর মান কত হইতে হবে 9/16। এই যে 9/16 কোন অপশনে আছে, এই যে অপশন খ, এটাই হচ্ছে आंसर। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব। যে এটা এখানে বলা আছে log 10 to the power x = -3, কি লেখা আছে একটু ভালো করে বুঝুন, খুব সহজ। log 10 to the power x = কত -3, তাহলে এখান থেকে এটা একটা সূত্র যে log a to the power x = যদি b হয় তাহলে এর পরিবর্তে লেখা যায় a to the power b = হচ্ছে x। এই লাইন পরিবর্তে এই সূত্রটা লেখা যায়। তাহলে আমাদের কাছে যে এই লাইন আছে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 10 to the power -3 = x, মানে এটা হচ্ছে একটা সূত্র, এটাকে এর সাথে তুলনা করলে এটার মান হচ্ছে এটা। এই সমীকরণকে এভাবে লেখা যায়, এটা আর এটা আবার একই জিনিস, তাহলে এটাকে আমরা এভাবে লিখতেই পারি। একটু খেয়াল করতে হবে, এটা তুলনা করেন এর সাথে আর এটা তুলনা করেন এর সাথে, তাহলে দেখবেন যে মিলে গেছে। তাহলে এখান থেকে x = কি লেখা যায় 1/10 to the power cube লেখা যায় 1 কত 10 to the power cube, তার মানে কত 1/10 to the power cube মানে কিন্তু 1000, কত 1000। তাহলে এখান থেকে লেখা যাবে কত 1 2 3, তার মানে একটা একের জন্য একটা দশমিক, একটা একের জন্য একটা দশমিক, আর কয়টা শূন্য ছিল 3টে শূন্য, তাহলে একটা দুইটা তিনটা। এই যে দশমিকের পরে একটা একের জন্য একটা দশমিক, আর দশমিকের পরে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা সংখ্যা বসবে। তাহলে 3টা শূন্য ছিল, তাহলে 3টে সংখ্যা, তাহলে
0.001, এটা হচ্ছে অ্যান্সার। এবং সামনে এক্সট্রা একটা শূন্য দেওয়া হয় বোঝার সুবিধাতে, তাহলে 0.001, তাহলে 0.001 এটা হচ্ছে অপশন ক। এখন আমরা এই প্রশ্নটা দেখবো 91 নাম্বার। এখানে কি বলা আছে যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3 মিটার, 4 মিটার ও 5 মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি থাকবে? এতে কি কত লিটার বিশুদ্ধ পানি থাকবে? তাহলে চৌবাচ্চার আয়তন বের করব। আয়তন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আয়তন সমান কি? 4 × 5 × 3। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে 3 4 5, 3 × 4 × 5, 3 4 12, 5 12 60। তাহলে 60 এত মিটার ছিল, ঘন মিটার হবে। এত কি এত ঘন মিটার, তার মানে ওই চৌবাচ্চায় বিশুদ্ধ পানি থাকবে কিন্তু এত ঘন মিটার, কিন্তু এখানে বলছে কত লিটার থাকবে। তাহলে আমরা জানি যে 1 ঘন মিটার, 1 ঘন মিটার সমান কত? 1000 লিটার। 1 ঘন মিটার সমান 1000 লিটার। 1 ঘন মিটার সমান 1000 লিটার। তাহলে ভি সমান সমান ওই চৌবাচ্চায় পানি আটে কতটুকু? 60 ঘন মিটার। তাহলে 60 ঘন মিটার সমান সমান কত? 60 গুণন 1000, তাহলে তো লিটার পেয়ে যাবো। তার মানে কত? 60,000 লিটার। 60,000 লিটার। তাহলে ওই চৌবাচ্চায় কতটুকু পানি আছে? 60,000 লিটার। তাহলে 60,000 লিটার কোথায় আছে? এই যে এটা আর কি, অপশন খ, 91 নম্বর অপশন খটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এই প্রশ্নে কি আছে একটু লিখে নিচ্ছি আমি। 1/x-1 প্লাস হচ্ছে 2/x-2 সমান সমান কত? 3/x-3। এটা সমাধান করতে বলছে, তার মানে হচ্ছে এখান থেকে সমাধান করে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে একটু খেয়াল করতে হবে, খুবই সহজ। এখানে যদি আমরা লসাগু করি, একটা হচ্ছে x-1 আর কি x-2 লসাগু করছি। তাহলে লসাগু x-1 x-2, তাহলে এটা 1 এর সাথে গুণন হবে, তার মানে কত? x-2। ফার্স্ট কাজ কি? এইটা দ্বারা এটাকে ভাগ করব, এইটা দ্বারা এইটাকে ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এইটা 1 এর সাথে গুণন হবে। তাহলে তাই লিখছি। আমি কি বললাম? আমি বললাম যে 1 এর নিচে এইটা ছিল, তাহলে এইটা দ্বারা এদের লসাগু হচ্ছে এই পুরাটা, তাহলে এইটা দ্বারা এই লসাগুকে ভাগ দেবো। তাহলে এইটা দ্বারা এই লসাগুকে ভাগ দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা পড়ে থাকবে, এইটা আবার 1 এর সাথে গুণন হয়, এইটা করব, এটা লিখবো। প্লাস একইভাবে এইটা দ্বারা এই পুরো লসাগুকে ভাগ দেবো। তাহলে এইটা দ্বারা যদি পুরো লসাগুকে ভাগ দেই, তাহলে যারা যারা মিলে যাবে তারা ক্যান্সেল হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে x-2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কোনটা? এইটা আবার 2 এর সাথে গুণন হবে। তাহলে 2 × x-1 সমান সমান কত? 3/x-3। তাহলে এখন কি হবে একটু খেয়াল করেন। এখন যেটা হবে যে x-2 প্লাস এই যে 2x, 2টা গুণন হয়ে যাবে, 2x-2, এই 2 উভয়ের সাথে গুণন হয়ে যাবে, x-2 প্লাস 2x-2 আর নিচে কি হবে জিনিস যদি একবারে লিখি যে x² মাইনাস x দ্বারা যদি গুণন করে দিই, x² মাইনাস 2, সরি x² হ্যাঁ x² মাইনাস 2x মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 2 যদি একবারে হিসাব করি, এই দুটোকে যদি গুণন করে দিই x² মাইনাস 2x আবার মাইনাস 1 দ্বারা যদি গুণন করি, তাহলে মাইনাস 1 দ্বারা x গুণন করলে মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 2 সমান সমান কত আসবে? 3/x-3। এখন কি হবে পরের লাইনটা? পরের লাইনটা হচ্ছে এই 2x আর প্লাস x, প্লাস 2x আর x, তার মানে কত? 3x। কত আসবে? 3x-4। এখানে আসবে 3x-4 আর নিচে কত আসবে? x² মাইনাস 3x প্লাস 2। এই পাশে কত? 3/x-3। এখন আবার আর গুণন করে দেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কি আসবে? একটা আসবে হচ্ছে 3x-4, 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 সরি এটা তো দিছি, আর এর সাথে কত? x-3 আর গুণন সমান সমান 3 × x² মাইনাস 3x প্লাস 2 আর গুণন। তাহলে এখান থেকে কি করব? 3x দ্বারা এই পুরোটাকে গুণন করব। তাহলে 3x দ্বারা গুণন করলে কত? 3x², 3x দ্বারা গুণন করলে 3x² মাইনাস এই যে এই 3x দ্বারা মাইনাস 3 কে গুণন করব, তার মানে কত? মাইনাস 9x। 3x দ্বারা মাইনাস 3 গুণন করব মাইনাস 9x। তাহলে মাইনাস 4 দ্বারা আবার এই পুরোটাকে গুণন করব, মাইনাস 4 দ্বারা পুরোটাকে গুণন করব, তার মানে কত? মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস 12 সমান সমান কত আসবে? 3x² মাইনাস 3 3 কত? 9x প্লাস হচ্ছে 6, মানে 3 দ্বারা এই পুরোটাকে গুণন করে দিলাম। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, কি করব? সবগুলোকে এক পাশে। তাহলে 3x² মাইনাস 9 আর 4 কত? 9 10 11 12 13, 13x, মানে কত? 13x প্লাস 12 মাইনাস 3x² প্লাস 9x মাইনাস 6 সমান সমান কত? 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে মাইনাস 3x² প্লাস 3x কাটাকাটি চলে যাবে, তাহলে মাইনাস 13 আর প্লাস 9, 9 10 11 12 13, তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে মাইনাস 4x। কত আসবে? মাইনাস 4x। আর প্লাস 12 মাইনাস 6 থেকে আসবে কত? প্লাস 6 সমান সমান কত? 0। তাহলে আমরা কি লিখতে পারি যে মাইনাস 4x সমান সমান কত? মাইনাস 6। এই মাইনাস কাটাকাটি চলে যাবে, তাহলে এখান থেকে লিখবো যে x সমান সমান কত? 6/4। এটাকে কি দিয়ে কাটাকাটি করছে? 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে কত? 3 2 6, 2 2 4, তার মানে কত?
3/2, তাহলে x সমান সমান আমরা কত পাচ্ছি 3/2, আমাদের x এর মান কিন্তু 3/2। তাহলে এখানে অপশনে 3/2 কোথাও আছে? 3/2, হ্যাঁ ক নম্বর অপশন আছে, তার মানে হচ্ছে ক নম্বর অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক নম্বরে কত আছে? 3/2, তাহলে ক নম্বরটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এখানে বলা আছে যদি x is to y সমান এত হয়, y is to z সমান এত হয়, x সমান 200 হলে z এর মান কত? কি দেওয়া ছিল ভাই, খেয়াল করতে হবে। x is to y সমান সমান কত? 4:3। এটা মানে হচ্ছে এভাবে লেখা যায় যে x by y সমান কত? 4/3। এই লাইন আর এই লাইন একই জিনিস নির্দেশ করে is to by নিচে আকারে লেখা যায় আর কি is to কে। তাহলে আরেকটা কি ছিল যে y is to z, y is to z মানে কত? 5:4। তাহলে এটা কি এভাবে লেখা যায় যে y by z মানে কত? 5/4। x এর মান কত? 200। তাহলে x এর মান কিন্তু বলা আছে 200, এটা কিন্তু আমাদের 10। তাহলে x এর জায়গায় যদি আমরা 200 বসাই, তাহলে x এর জায়গায় কত বসাবো? 200। এটা কিন্তু 10 ছিল যে x এর মান 200, তাহলে x এর জায়গায় 200 বসালাম, তাহলে y সমান সমান কত? 4/3। এখন এইটাকে যদি আমি আড়াআড়ি গুণন করে দেই, তার মানে কত? 3 × 200 সমান সমান কত? 4y। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? y এর মানটা বের করে আগে আমাদের কি বের করতে হবে? z এর মান। আগে আমরা y এর মানটা বের করি, তারপর এখানে বসলে আমরা z এর মান পেয়ে যাব। তাহলে y সমান কত? 3 × 20 × 10 এভাবে লিখতে পারবো। মানে 200 কে ভেঙে লিখলাম 20 × 10 আকারে। এই যে 20 আর 10 গুণ করলে কিন্তু 200, আমাদের সুবিধার্থে আমি এটা ভেঙে নিলাম, কারণ আমি কাটাকাটি করবো। এই যে 4 দিয়ে 20 কে কাটলে কত? 4 × 5 = 20, তার মানে হচ্ছে 3 × 5 = 15, 15 আর 10 গুণ করলে কত? 150। তাহলে y সমান কত পাচ্ছি? 150। বুঝছি কিনা বিষয়টা? মানে এখানে কিন্তু 200ই ছিল, এখানে কিন্তু 200ই ছিল, আমি জাস্ট 200 কে ভেঙে 20 আর 10 লিখছি, 20 × 10 লিখছি, কারণ 20 আর 10 গুণ করলে 200 হয়। আমার বোঝার মানে আমার ভাঙার সুবিধার্থে আমি এটাকে ভেঙে নিছি, আমার কাটাকাটির সুবিধার্থে আমি এটাকে ভেঙে লিখছি আর কি। তাহলে 4 দিয়ে 20 কে কাটলে কত? 4 × 5 = 20। তাহলে y এর মান 3 × 5 = 15, 15 আর 10 গুণ করলে কত? 150। এখন y এর মানটা যদি এখানে বসায় দেই, তাহলে একটু খেয়াল করুন, আগে আর গুণন করে নেই, তাহলে কত? 4y সমান সমান কত? z5। তাহলে আমরা কি বের করব? z এর মান। তাহলে z সমান সমান কত? 4y বাই হচ্ছে 5। তাহলে z সমান সমান কত লিখতে পারি? 4 × y এর মান কত? 150, আর নিচে ছিল 5। 4 × y এর মান 150, নিচে ছিল 5। এখন 5 দিয়ে যদি আমি 150 কে কাটি, তাহলে কত পাবো? 3 × 5 = 15, তাহলে এটা হচ্ছে 30। তাহলে z সমান সমান 4 0 0 3 4 কত? 12। তাহলে z এর মান কিন্তু ভাই 120। তাহলে z এর মান কত পাচ্ছে? 120। তাহলে অপশন হচ্ছে ঘ, 94 হচ্ছে অপশন ঘ। এখন আমরা দেখব এই প্রশ্নটা, এই প্রশ্নের সমাধান। এই প্রশ্নটা কি লেখা আছে? এই প্রশ্নটা লেখা আছে যে log2 + log4 + log8 ... মানে প্লাস দিয়ে এরপর আরো সংখ্যা আছে ... ধারাটির অষ্টম পদ কোনটি? ধারাটির কতম পদ? অষ্টম পদ। তাহলে একটু খেয়াল করতে হবে ভাই, 2 এর উপরে কিছু নাই মানে মনে মনে 1 থাকতে পারে, আমি ধরে নিতে পারি, প্লাস লগ, এটাকে লিখতেই পারি কিনা 2 স্কয়ার, প্লাস লগ, এটাকে লিখতেই পারি 2 এর উপরে কিউ, ডট ডট দিয়ে রাখি, প্লাস দিলেও হবে না দিলেও হবে, যেহেতু নাই তাই আমরা না দিই আর কি, ডট ডট দিয়ে রাখি আর কি, ডট ডট দিয়ে রাখি, তাহলে ডট ডট দিয়ে রাখলাম। তাইলে ভাই একটা সূত্র যে লগ এর উপরে বি মানে হচ্ছে বি লগ এ, এর উপরে লগ এর উপরে বি মানে হচ্ছে বি লগ এ। এই সূত্রটা যদি আমরা সব জায়গায় চিন্তা করি, এটাও লগ এর উপরে বি, এটাও লগ এর উপরে বি, এটাও লগ এর উপরে বি, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাই এটা লেখা যায়, তাই না? তাই কিনা? অবশ্যই তাই। তাহলে দেখুন লিখি, তাহলে 1 log 2 প্লাস 2 log 2 প্লাস কত? 3 log 2 লেখা যায়, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করতে হবে ভাই, এখানে সবগুলোর ভিতর কমন কি আছে? log 2, log 2 তো কমন যায়, তাই না? ধরেন আমি log 2 টা কমন নিলাম, ধরেন আমি log 2 টা কমন নিলাম, এটা পরে লেখা উচিত, আমি বোঝার জন্য এখানে লিখছি, এভাবে আগে লিখছি। তাহলে log 2 যদি কমন নিই, তাহলে এখানে কি থাকে? 1 + 2 + 3 প্লাস ডট 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 দিয়ে রাখবেন। এটা এইভাবে লিখবেন, এভাবে কিন্তু ভুল হবে, এভাবে লেখা যাবে না, এটাকে এভাবে লিখতে হবে যে 1 + 2 + 3 প্লাস ডট ডট ইনটু কত? log 2, মানে log 2 পরে থাকবে, এটা সামনে থাকবে। এখন এখানে কি বলছিল? ধারাটির অষ্টম পদ কত? ধারাটির কতম পদ? অষ্টম পদ। তাহলে দেখুন তো ধারা কোনটা? এটা না? এটা একটা তো ধারা, তাই না? তাহলে এরকম ধারার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি যে 1 + 2 + 3 + 4 প্লাস, এরকম ধারার ক্ষেত্রে n-তম পদের যে সূত্রটা জানি, এরকম ধারার n-তম পদ, এরকম ধারার কি n-তম পদ সমান সমান কি a + n - 1 * d। এরকম ধারার n-তম পদ হচ্ছে a + n - 1 * d। তাহলে এরকম ধারার এর মান কত? 1। আর ধারার কতম পদ নির্ণয় করতে হচ্ছে? অষ্টম পদ। তাহলে n এর মান কত? 8, d এর মান হচ্ছে একটা থেকে আরেকটা বাদ, তাহলে 2 - 1 মানে হচ্ছে 1, বা 3 - 2 যে কোনো একটা করলেই হবে। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এর মান, এর যা কত বসে 1 প্লাস n, n এর মান কত? 8 - 1 ইনটু d এর মান কত? 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি ভাই যে 1 প্লাস 8 - 1 মানে 7 ইনটু 1 মানে 7ই, তাহলে 7 আর 1 যোগ করলে কত হয়? 8, মানে 1 + 7। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 8। এখান থেকে কত পাচ্ছি আমরা? 8। তাহলে একটু খেয়াল করতে হবে, আমার যে অ্যান্সারটা আসবে
এই ধারার এইটুকের পরিবর্তে কিন্তু ভাই আমি 8 পাইছি, কি পাইছি, এইটুকের পরিবর্তে কিন্তু আমি 8 পাইছি। তাহলে এখানে কি লিখবো, 8 log 2। একটু খেয়াল করবো, আমি এইভাবে লিখি আর কি। তার মানে ওই লাইনের পরে আর কি ভাই, এই যে এই লাইনের পরে অ্যান্সারটা কিন্তু আমরা বাইর করে নিয়েছি যে এত ধারার অষ্টম পদ কোনটি। তাহলে অষ্টম পদ বলতে এরকম আসবে অ্যান্সার 8 log 2। এটা অ্যান্সার হওয়ার কথা। এখানে এটা অপশন আছে কিনা, এটা কিন্তু অপশনে নাই। তাহলে কি হবে হিসাবটা, যে লগ কি হবে, লগ 2 এর উপরে 8। মানে এইখানে যেভাবে কি হয়, এই সূত্রটা আমরা যেটা দেখছিলাম যে লগ এর উপরে বি কে লেখা যায় কি বি লগ এ। এখানে ঠিকটা উল্টোটা, আমার কাছে এইটা, তাহলে আমার কাছে আছে এইটা, তাহলে আমি তো এটার পরিবর্তে এটা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। মানে এইটা থেকে আমরা এইটাতে যাইতে পারি, অথবা এইটা থেকে আবার এইটাতে যাইতে পারি, হিসাব হচ্ছে তাই। তাহলে আমার কাছে আছে ওইটা, তাহলে এইটা থেকে আমরা এটাতে যাইতেই পারি। তাহলে লগ 2 এর উপরে 8, লগ 2 এর উপরে 8, তাহলে লগ 2 এর উপরে 8, 2 এর উপরে 8 মানে কিন্তু ভাই 256, 2 এর উপরে 8 মানে কত, 256। তাহলে লগ 256, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 এর উপরে 8 মানে হচ্ছে কত ভাই, 256। তাহলে 2 এর উপরে 8 মানে যদি 256 হয়, তাহলে লগ 2 এর উপরে 8 এর পরিবর্তে জায়গায় কি লিখতে পারি, লগ 256। এই যে লগ 256, অ্যান্সারটা কিন্তু এই আকারে দেওয়া আছে, এইজন্য আমরা এই আকারে বানিয়ে লিখলাম আর কি। এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখবো। এখানে বলা আছে 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ। কি বলা আছে, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ। তাহলে আমি ধরে নিলাম 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার এক্স অংশ। 6 ঘন্টার কত, এই 6 ঘন্টার এর এক্স অংশ আমি ধরে নিলাম আর কি, বোঝার সুবিধার্থে। কি বললাম ভাই, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার এক্স অংশ। তাহলে 2 ঘন্টা 40 মিনিট মানে কত সময়, 2 ঘন্টা 40 মিনিট মানে কত সেকেন্ড। আমি যদি সেকেন্ডে যাই, তাহলে 2 ঘন্টা সমান সমান কত, 2 ইন্টু 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। আমরা জানি 60 মিনিট, 60 মিনিট, তাই কিনা। আচ্ছা মিনিটে ভাঙি, সেকেন্ডে গেলে একটু বড় হয়ে যাবে। তাহলে 60 মিনিট যোগ 40 মিনিট, সরি 60 গুণন 2, বুঝছি কিনা বিষয়টা। 2 ঘন্টা মানে কত, 60 গুণন 2, তাহলে কত মিনিট, 120 মিনিট। তাহলে 120 আর 40 মিনিট যোগ 40, তার মানে কত আসছে, 160। টোটাল মিনিট কত, 160 মিনিট। আর 6 ঘন্টা মানে কত, 6 গুণন 60, তার মানে কত, 6 গুণন 60, তার মানে 600 কত, 36, মানে 360 মিনিট। তাহলে এইখান থেকে আমি মিনিট পাচ্ছি কত, এইটুকুর জন্য মিনিট পাচ্ছি কিন্তু 160 মিনিট। আর এই পাশ থেকে যেটা পাচ্ছি সেইটা কিন্তু 360 মিনিট, বুঝছি কিনা, ইন্টু এক্স। তাহলে এক্স সমান কত সেটাই বের করবো। এক্স সমান সমান কত, তাহলে আচ্ছা 160, এই 360 এক্স এর সাথে গুণন আছে, তাহলে এই পাশে কি ভাগ হবে, 360 সমান সমান এক্স। মিনিট মিনিট ক্যান্সেল হয়ে গেল, আমি মিনিট হিসাবটা করতেছি। তাহলে এইটা কাটাকাটি করলাম 0 0, তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 9 36, তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি, 4/9। কিন্তু কত পাচ্ছি, 4/9। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা, খুবই সহজ। এখানে বলছিল এত মিনিট এত ঘন্টার কত অংশ। তাহলে হয় আমাদের কাজ হয়তো মিনিটে কনভার্ট করা অথবা সেকেন্ডে কনভার্ট করা। তাহলে আমি ধরে নিলাম এটাকে মিনিটে রাখলাম, এই জন্য এটা থেকে পাচ্ছি হচ্ছে 160 মিনিট। এটা ঘন্টা থেকে মিনিটে গেলাম, দুই পাশে কিন্তু একই একক রাখতে হবে, এই পাশে মিনিটে আনলে ওই পাশে মিনিটেই যাইতে হবে। তাহলে এটাকে মিনিটে আনলাম, তাহলে এই পাশে এত মিনিট, এই পাশে এত মিনিট। পরে কি করলাম, যেহেতু এটার সাথে এক্স গুণন আছে, তাহলে এটা এক্স এর সাথে গুণন থাকলে এই পাশে সে কি ভাগ হবে, এই জন্য 160 ভাগ হচ্ছে 360। কাটাকাটি করলে আমরা এক্স পাচ্ছি কত, এক্স এর মান হচ্ছে 4/9। এখন আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে প্রতিনিয়ত চাকরির পরীক্ষা সে গুরুত্বপূর্ণ গণিতের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।